আমাদের এই শহরে বহু অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন। লোকজন নেশা করে গাড়ি চালায় আর না জানি কতজনকে পিষে দিয়ে চলে যায়। অনেকে ধরা পড়ে, অনেকে ধরা পড়ে না। কখনো কখনো লোক জেনে বুঝে অ্যাক্সিডেন্ট করে থাকে কাউকে খুন করার জন্য। কখনো কখনো এটা বোঝা খুব মুশকিল হয়ে পড়ে যে এটা খুন নাকি একটা অ্যাক্সিডেন্ট, যেমন এই কেসটায় হয়েছিল। এই কেসটায় একটা কার ব্রিজের ওপর থেকে নিচে খাদের মধ্যে পড়েছিল। ড্রাইভার ভেতরেই বসেছিল, বেচারা বাইরে বেরোতে পারেনি, ভেতরেই মারা গেল। লোকেদের মনে হয়েছিল এটা বোধহয় একটা অ্যাক্সিডেন্ট, ড্রাইভার বোধহয় কারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিন্তু একটা লোক অ্যাক্সিডেন্টের সময় পটকার আওয়াজ শুনেছিল। পটকার শব্দ, সিআইডির কাছে শব্দটা পটকার মনে হয়নি, বরং গুলির মনে হয়েছিল। আমরা কারটাকে খাদ থেকে বাইরে বের করেছিলাম, খুব ভালোভাবে পরীক্ষা করেছিলাম। গুলি না লেগেছিল লোকটার গায়ে, না কারের গায়ে। তাহলে এই আওয়াজটা কিসের ছিল ঠিক? আমরা কারটাকে আবার চেক করলাম, একবার নয়, দুবার নয়, 10 বার চেক করলাম। আমাদের প্রত্যেকটা অফিসার আলাদা আলাদা চেক করলো, কিন্তু তবুও আমাদের এসিপি সাহেব রেগে গেলেন, বললেন আবার চেক করো। তখন আমরা ওই জিনিসটা খুঁজে পেলাম যার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। ওই জিনিসটা কি ছিল আর আমরা কোথায় পেয়েছিলাম আপনারাই দেখে নিন। ড্রাইভিং লাইসেন্সে ওর নাম রণবিজয় লেখা রয়েছে। হ্যাঁ বিবেক স্যার, এই গাড়িটা রণবিজয় নামে একজন চালাচ্ছিলেন, আর উনি হয়তো একজন বিজনেসম্যান। ওর লাইসেন্স পেলে নাকি? ইয়েস স্যার। এই গাড়িটা এইভাবে পড়েছে, এইভাবে। তাই এই মানুষটার মাথা সাইডের কাঁচটা গিয়ে লাগলো, ঘাড় ভেঙে গেল আর শিরদাঁড়ার থেকে আলাদা হয়ে গেল। দারুণ ফ্রেডি। স্যার, হ্যাঁ বিবেক, টায়ারে হাওয়া কম আছে স্যার। এরকম মনে হচ্ছে এই টায়ারটা হঠাৎ পাঞ্চার হয়ে যায় আর গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর এখান থেকে নিচে চলে যায়। আচ্ছা, অভিজিৎ, এটা তো নর্মাল অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে। এখানে আমাদের কি দরকার? স্যার, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে একটা গাড়ি দাঁড়িয়েছিল ব্রিজের ওপর অনেকক্ষণ ধরে। কোথায়? এইখানটায় স্যার। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়িটা দ্রুত বেরিয়ে যায়, আর গাড়ির থেকে নেমে এটা কেউ দেখেনি যে রণবিজয় বাঁচতে পারতো কি না। আচ্ছা, কেউ দেখেছে ওকে? ইয়েস স্যার, উনি দেখেছেন বলছেন। আপনি দেখেছিলেন? হ্যাঁ স্যার। গাড়ির নাম্বার দেখেছিলেন? না স্যার, সেটা তো আমি দেখতে পাইনি। এক্স্যাক্টলি কি দেখেছিলেন আপনি? হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে আমি নিচে আসি, এসে দেখি যে এই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর পাশে আরও একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর স্যার, যখন আমি আরও কাছে আসি তখন দেখি যে যে গাড়িটা স্যার দাঁড়িয়েছিল সেই গাড়িটা হঠাৎ করে চলে গেল। কেউ একজন অ্যাক্সিডেন্টটা নিজের চোখে দেখলো আর চুপচাপ চলে গেল। বোধহয় কেউ প্ল্যান করে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। স্যার, হ্যাঁ ফ্রেডি, কি ওটা? এই দেখুন স্যার। কি এটা? কোনো ইলেকট্রনিক ডিভাইস মনে হচ্ছে, মাইক্রোফোনের মতো। মাইক্রোফোন এখানে? আচ্ছা শুনুন, হ্যাঁ স্যার। এই জিনিসটা দেখেছেন? না স্যার, চিনি না। আচ্ছা, এখানে কোনো আশেপাশে রেকর্ডিং স্টুডিও আছে নাকি? হ্যাঁ, কাছেই একটা আছে স্যার। এই ভাঙা মাইকটা আপনারা কোত্থেকে পেলেন? এই ব্রিজটার কাছে। ব্রিজের কাছ থেকে? কিন্তু এটা তো সুধীরের মাইক। মাইক্রোফোনেরই অংশ এটা, না? হ্যাঁ, আমাদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার সুধীর আছে, আমি ওকে ব্রিজের পাশে পাঠিয়েছিলাম কিছু রেকর্ডিং করার জন্য, কিন্তু ও ওখান থেকে খালি হাতে ফিরে এসেছে। এই সুধীর এখন কোথায়? আসুন স্যার, এই হলো সুধীর। সুধীর, কি ব্যাপার স্যার? এই মাইক্রোফোনটা তোমারই না?
আমার হ্যাঁ তুমি এটা ব্রিজের পাশে ফেলে রেখে চলে এসেছিলে কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমি যে ফিল্মের জন্য রেকর্ডিং করছি তার জন্য আলাদা আলাদা কিছু আওয়াজ চাই, লাইক বার্ডসের, ভেহিকেলের, সেজন্য ওখানে গেছিলাম আমি। তার রেকর্ডিং মাঝপথেই থামিয়ে দিলে? হ্যাঁ, মাইক ওখানেই ফেলে চলে এলে? হুম, ওই স্যার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? দেখো সুধীর, তুমি যদি কিছু করে না থাকো তোমারও কিছু হবে না। আমাদের পরিষ্কার করে বলো তুমি ওখানে কি দেখেছিলে, কি শুনেছিলে, বুঝেছো? হ্যাঁ স্যার, আমি একটা লোকের অ্যাক্সিডেন্ট হওয়ার সময় দেখেছিলাম। তাহলে তুমি ওই লোকটাকে কোনো রকম সাহায্য কেন করলে না? স্যার আমি গুলি চলারও আওয়াজ শুনেছিলাম আর আমি খুব ভয় পেয়ে যাই। গুলি চালানোর শব্দ? অ্যাক্সিডেন্টের সময় ওখানে কেউ গুলি চালিয়েছে? হ্যাঁ স্যার, একটা গুলি চলার আওয়াজ হয়েছিল আর আর তারপর গাড়িটা ব্রিজের সাথে ধাক্কা লাগলো। কিন্তু লাশে তো কোনো গুলির চিহ্ন নেই, আর না গাড়িতে দেখতে পেলাম। স্যার আমি একজন রেকর্ডিস্ট আর অনেক দিন ধরে এই কাজটাই করছি, আর আমি পুরোপুরি শিওর হয়ে বলতে পারি যে ওটা গুলির আওয়াজ ছিল। আপনি চাইলে আমি শোনাতেও পারি। তার মানে তুমি সাউন্ডটা রেকর্ড করেছিলে? ইয়েস স্যার। গুড, চলো শোনাও। শুনলেন স্যার আপনারা? হ্যাঁ, এটা তো গুলিরই আওয়াজ। সুধীর, রেকর্ডিংটা রিওয়াইন্ড করে আরেকবার শোনাও তো, আর এবারে ভলিউমটা একটু বাড়িয়ে দিও। ইয়েস স্যার। হ্যাঁ, আওয়াজ তো গুলি চালানোরই, কিন্তু ওখানে তো আমরা কোনো গুলি পেলাম না। সুধীর, এই রেকর্ডিংটাকে একটু স্লো মোশনে করতে পারবে? দুটো আওয়াজ পাচ্ছি। টায়ারে গুলি লেগেছিল। ওখানে দ্বিতীয় কোনো লোক দাঁড়িয়েছিল যে জানতো যে এই লোকটা ওই রাস্তা দিয়েই আসবে। চলো গিয়ে দেখা যাক টায়ারে গুলি আছে কিনা। টায়ার যদি ফেটে যায় তবেই কার এরকম আউট অফ কন্ট্রোল হয়। হ্যাঁ, কিন্তু কোনো টায়ারে তো বার্স্ট করেন। টায়ার বাস্ট না হলে কারটা ব্রিজ থেকে নিচে পড়লো কি করে? স্যার, হ্যাঁ বিবেক, সাই দেখুন। এটা পেরেক। বেশ একটা পেরেক। টায়ারে পেরেক লাগার জন্য কার এইরকম আউট অফ কন্ট্রোল হতে পারে না বস। হ্যাঁ, তাহলে গুলিটা গেল কোথায়? চারটে টায়ারের মধ্যে কোনোটাতেই গুলি নেই। কিন্তু গুলি চালানোর শব্দ তো পেয়েছি। অভিজিৎ, হ্যাঁ, এটা দেখেছো? এই নাটটা একদম নতুন। আর বাকি টায়ারগুলোর? এই যে স্যার এখানে। এগুলো সব তো রাস্টেড। ফ্রেডি, আর সমস্ত নাটগুলোর কি অবস্থা? বাকি নাটগুলোয় খুব খারাপভাবে জং লেগে আছে স্যার। মনে হচ্ছে অনেক বছর খোলা হয়নি। মানে স্যার, কেউ এই টায়ারটা বদলে দিয়েছে। দেখে তো তাই মনে হচ্ছে। স্যার ওই হতে পারে, ওই সাদা রঙের গাড়ির। হ্যাঁ, কিন্তু এই নাটগুলো পাল্টালো কখন? কারটা ব্রিজের নিচে পড়ার পরে? হ্যাঁ, কিন্তু কখন? মাইন্ড ব্লোয়িং। আমরা ওখানে পৌঁছানোর আগে ওই কারটার টায়ারও পাল্টে দিয়েছিল। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। শুধু এইটুকু দেখানোর জন্য যে এটা একটা খুন নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। ভাগ্যিস ওই রেকর্ডিস্ট ওখানে দাঁড়িয়েছিল যে এই গুলি চালানোর আওয়াজটা রেকর্ড করেছিল, না হলে আমাদেরও মনে হতো এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট নয়, কোল্ড ব্লাডেড মার্ডার। রণবিজয়কে খুন করা হয়েছে। ভালো করে চেক করো, হতে পারে কোনো কাগজ পেতে পারো অথবা কোনো ছবি টবিও পেতে পারো। দেখুন, এক্ষুনি আপনি এই সব কিছু বন্ধ করে দিন। আর আর প্লিজ প্লিজ এক্ষুনি আপনি এখান থেকে যান। ক্ষমা করবেন আপনাদেরকে ডিস্টার্ব করছি, কিন্তু এটা একটা খুনের ব্যাপার। কি খুনের ব্যাপার?
কিন্তু স্যার এক্ষুনি তো আপনি বাইরে আমায় বললেন যে আমার হাজবেন্ডের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়েছে। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে। ইটস এ কোল্ড ব্লাডেড মার্ডার। হ্যাঁ, মানে আমার আমার ছেলে খুন। মা 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 নিজেকে সামলাও সামলাও, সামলাও নিজেকে। কে কে মারলো আমার ছেলেকে? কিন্তু স্যার আমার হাজবেন্ডকে কেন কেউ মারবে? ওর তো কোনো শত্রু ছিল না। এই কথাটা তো আমরাও জানতে চাইছি। গত কয়েকদিনে আপনার কি কখনো মনে হয়েছিল যে রণবিজয় একটু পাল্টে মতো গেছে? আই মিন, এমন কোনো ব্যাপার নোটিস করেছিলেন আপনি যেটা উনি আগে করতেন না? আর তো কিছু না। হ্যাঁ, ও একটু দেরি করে বাড়ি আসতো। আচ্ছা, আর কিছু? আর হ্যাঁ, কিছুদিন আগে ও নিজের বিজনেস পার্টনার অমিতের সাথে কথা বলছিল। তারপর হঠাৎ ওনার সাথে জোরে চিৎকার করতে শুরু করলেন আর ফোন রেখে দিলেন। আমি ওনাকে জিজ্ঞেসও করলাম কি হয়েছে, কিন্তু উনি আমায় কিচ্ছু বললেন না। ওই অমিতের সঙ্গে কোনো ঝগড়া টাগড়া হয়েছিল নাকি ওনার? ঝগড়া? স্যার প্লিজ, আপনারা এই সমস্ত পরেও জিজ্ঞাসা করতে পারবেন। না, কি বলছিলেন আপনি? স্যার প্রথমে তো সবকিছু ঠিকই চলছিল। অমিত ওনার খুব ভালো বন্ধু ছিল। দুজনে মিলে একটা বড় কোম্পানি খোলার কথাও ভাবছিল। আচ্ছা, স্যার, হ্যাঁ কাবেরী। এক্সকিউজ মি, আপনারা একটু ঘরের বাইরে যান প্লিজ। না স্যার, আমরা এখানেই থাকবো। দেখুন, আমরা যাই নিয়ে যাই না কেন, আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব। ওকে, প্লিজ। এটার থেকে তো এটা জানা যাচ্ছে যে রণবিজয় অমিতের থেকে আলাদা হতে চাইছিল। সেই কারণেই তো দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল স্যার। স্যার, আবার এই অমিতের হাত নেই তো রণবিজয়ের খুনে? হতে পারে। একটা কাজ করো, এই অমিতের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করো। ইয়েস স্যার। স্যার এই দেখুন, এখানে কিছু লেখা ছিল হয়তো। পেন্সিল দিয়ে এখানটা একটু ডার্ক করো, এখানে কিছু লেখা রয়েছে। এটা তো কোনো রাস্তা, রোড ম্যাপ। মাই গড, এটা তো সেই ব্রিজেরই ম্যাপ যেখানে রণবিজয়কে খুন করা হয়েছিল। স্যার তার মানে হলো যে রণবিজয়কে কেউ ব্রিজ পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলেছিল ফোন করে। তার মানে কেউ ওকে ডেকেছিল। ওহো, ডেকে খুন করলো ওকে? কিন্তু ডেকেছিল কে? স্যার, 1 মিনিট। এটাই সেই পিসিও যেখান থেকে রণবিজয়কে ফোন করা হয়। হ্যাঁ, পিসিওটা ওই ব্রিজের কাছেই যেখান থেকে গাড়িটা পড়েছিল। শোনো, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? এই নাম্বারটায় তোমার এখান থেকে কেউ ফোন করেছিল, বলতে পারো কে করেছিল? এখানে তো কত লোক আসা যাওয়া করে। এমনিতে কটার সময় ফোন গিয়েছিল? দুপুরবেলা 3টের সময়। 3টের সময়? একটা মেয়ের নাম লেখা আছে এখানে। কি নাম? ওই মেয়েটি নিজের নাম সন্ধ্যা বলেছিল। আমার যতদূর মনে পড়ছে একটা সাদা গাড়ি দিয়ে এসেছিল আর সেটাতেই চলে গেছে। সাদা গাড়ি? ওই উইটনেসটা বলছিল না যে ব্রিজে একটা সাদা গাড়ি দেখতে পেয়েছিল? মনে হচ্ছে এটা সেই সাদা গাড়িটাই। তার মানে দাঁড়াচ্ছে একটা মেয়ে রণবিজয়কে ওখানে ডেকেছিল আর খুন করে দিয়েছিল। আচ্ছা, বলতে পারবে যে মেয়েটাকে দেখতে কেমন ছিল? বারবার পেনটা চালাচ্ছেন বোর্ডের উপর, অথচ কিছুই তো দেখতে পাচ্ছি না। এটাই তো বৈশিষ্ট্য এই পেনের আর বোর্ডের। সবকিছুই তো এর মাথায় ঢুকে যায় আর কম্পিউটারে চলে যায়। দয়া, ওই মেয়েটা রণবিজয়কে কেন মারবে? কোনো তো কারণ আছে, না হলে এত বড় ঝুঁকি ও কেন নেবে? আমার মনে হচ্ছে এই মেয়েটা রণবিজয়েরই গার্লফ্রেন্ড ছিল স্যার। ও হয়তো ওকে ঠকিয়েছিল। হ্যাঁ স্যার, মনে হচ্ছে মেয়েটার সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল। যদি ও ওর গার্লফ্রেন্ড হতো তাহলে আশেপাশেই দেখা করতো। এত দূরে কেন দেখা করতে গেল ওর সঙ্গে? কিন্তু টায়ারে তো গুলি ওই মেরেছিল স্যার, কেননা ওখানে তো আর কেউ ছিলই না। কাবেরী,
কখনো কখনো 20-25 মিটার দূরেও যদি টার্গেট থাকে, সোজাসুজি দাঁড়িয়ে নিশানা লাগানোর পরেও কখনো কখনো গুলি নিশানায় লাগে না। আরে এ তো চলন্ত গাড়ি ছিল। এটা কোনো এক্সপার্ট শুটারেরই কাজ যে এরকম নিশানা লাগাতে পারে। মানে স্যার, ওর সঙ্গে অন্য কোনো লোকও ছিল? হতে পারে। স্যার, অমিত নিখোঁজ হয়ে গেছে। ওর বাড়ি, অফিস দুটো জায়গাতেই খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও পাইনি। আর স্যার, ও সার্ভেন্টের কাছ থেকেও জানতে পেরেছি যে ও কাল রাতে বাড়ি ফেরেনি, ওর মোবাইলও অফ আছে। স্যার, হয়ে গেছে স্যার। এই তাহলে সেই মেয়েটি। লাবণ্য, আমাদের রেকর্ড চেক করো আর দেখো এই মেয়েটির কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। ইয়েস স্যার। একটা কথা বলো, এই মেয়েটি তোমার পিসিএতে কি প্রথমবার এসেছে নাকি আগেও কোনোদিন এসেছিল? স্যার, এমনিতে তো সেই রকম কিছু মনে পড়ছে না। ভালো করে মনে করে দেখো, দেখো এই মেয়েটা আগেও। হ্যাঁ, এই মহিলা আমাদের রেকর্ডসে নেই। আমাদের রেকর্ডসে নেই? আরে বিউরোতে বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? ফেডরিক্স, কেউ কোনো বাচ্চা এখানে নিয়ে এসছে? সরি স্যার, আমি নিজের ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। স্যার, হ্যাঁ, খোচরের ফোন আছে। খোচরে? হ্যালো, কি? ইয়ে বল্লে বল্লে। এই যে বললে বললে তোমার স্ত্রী পার্টি দিচ্ছে? আরে না স্যার, অমিতের গাড়িটা পাওয়া গেছে স্যার। গাড়িটা এখানে আছে মানে অমিত ভিতরেই রয়েছে বোধহয়। কাকে চাই আপনাদের? সরে যাও সামনে থেকে। কোথায় লুকিয়ে আছো? হ্যাঁ, এই, এই, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, এখানে লুকিয়ে বসে আছিস রণবিজয়কে খুন করে? রণবিজয়কে খুন? আমি কেন খুন করব ওকে? ও আলাদা হতে চেয়েছিল বলে ওকে মেরেই ফেললি? হ্যাঁ, কয়েকদিন আগে রণবিজয়ের সঙ্গে ফোনে তোর ঝগড়া হয়েছিল কিনা? হ্যাঁ, হ্যাঁ, ঝগড়া হয়েছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু কি? আসলে রণবিজয় এটা জেনে ফেলেছিল যে কোম্পানি চালানোর সাথে সাথে আমি অন্য ব্যবসাও করছিলাম। কি বিজনেস? বল কিসের ব্যবসা? স্মাগলিং এর। ও হো হো হো, তো স্মাগলিংও করো তুমি? হ্যাঁ, আমি ভেবেছিলাম যে সাইডে যদি আরো কিছু টাকা কামিয়ে নিতে পারি। তাই রণবিজয় বারণ করে? হ্যাঁ, জানি না কি করে ও জেনে ফেলেছিল। ওকে মেরেছিস কেন এটাই আগে বলে দে। তোর স্মাগলিং এর ব্যাপারে আমরা পরে বুঝে নেব। দেখুন, আমি ওকে মারিনি, আমি সেই রকম মানুষ নই, প্লিজ আপনারা বিশ্বাস করুন। তুই ওকে না মারলে এইখানে লুকিয়ে বসে আছিস কেন? হ্যাঁ, যেই আমি জানতে পেরেছিলাম যে রণবিজয় মারা গেছে, তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে সবার আগে আমাকেই ধরবে, সেই জন্য আমি এখানে চলে এসেছিলাম। আর বিবেক, স্কেচটা দেখাও ওকে। এই মেয়েটাকে দেখেছো তুমি? এ তো নিশা স্যার। চলো, এই সত্যিটা তো বললি যে একে জানিস তুই। কে এই নিশা? রণবিজয় যে জিমে যেত সেই জিমের ইনস্ট্রাক্টর ছিল। ও, জিমের ইনস্ট্রাক্টর। Good. One by one. Good. Keep it up, everyone. Good. Yeah. Stretch. Yes. Good. 2, 3, 4. Good. Keep it up. হ্যাঁ, বলুন। এখানে নিশাকে? অবশ্যই একজন মেয়ে। ও, আমরা জানতাম না। আজ এসেছে? ও আছে এখানে? না, ও গত 3 দিন ধরে আসছে না। কেন, কাজ ছেড়ে দিয়েছে নাকি? না, তেমন কিছু বলে তো যায়নি। কিন্তু আপনারা কেন এইসব কথা জিজ্ঞেস করছেন? আমরা সিডি থেকে এসেছি। আপনি রণবিজয়ের নাম শুনেছেন? এবার এটা বলবেন না যে ও একটা ছেলে, সেটা আমরা জানি। সেটা আমি বলবো না। রণবিজয় আমাদের রেগুলার মেম্বার, ও রোজই আসে। কিন্তু
গত 3 দিন ধরে আমি ওকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই নিশাই কি শেখাতো ওকে? ও ওর বন্ধু হয়। কিন্তু প্লিজ আপনারা এই কথা কাউকে বলবেন না, তাহলে কিন্তু আমার চাকরিটা একেবারেই চলে যাবে। আপনি বলতে চান যে ওদের দুজনের মধ্যে কিছু? গভীর কোনো সম্পর্ক ছিল। আর লাস্ট বার ওরা যখন জিমে এসেছিল, ওদের দুজনের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে ঝগড়া চলছিল, আর তারপরে ওদের দুজনকে আর দেখা যায়নি। আচ্ছা, এই নিশার কোনো পার্সোনাল লকার টকার আছে এখানে? হ্যাঁ, এই লকারটা। এই দেখুন স্যার। মাই গড, লাভ লেটার! এই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের যুগেও। এগুলো নিশা আর রণবিজয়ের? আহা। আচ্ছা, নিশা যদি রণবিজয়কে ভালোই বাসে, তাহলে ওকে খুন করতে গেল কেন? এবার এই ব্যাপারটা তো নিশাই বলতে পারে। এখানে তো ঝড় বয়ে গেছে। নিশা কোথাও ভিতরে নেই তো? মাই গড! বেঁচে নেই। স্যার, এই দেখুন, শ্বাসরোধ করার চিহ্ন। বোধহয় এতেই মরেছে মেয়েটা। আরে বাপরে! কি হলো? স্যার, এই ব্রিফকেসটাই হোঁচট খেয়ে গেলাম স্যার। আরে, এ তো ব্যাগ ভর্তি টাকা। গোটা বাড়ি তছনছ হয়ে পড়ে রয়েছে। নিশার লাশটা রয়েছে এইখানে, আর পয়সায় ভরা ব্যাগটা এখানে বেডের নিচে। তার মানে যেই এখানে এসে থাক, সে টাকার জন্য নয়, অন্য কিছুর জন্য এসেছিল, কোনো জিনিস খুঁজতে এসেছিল। অভিজিৎ, হ্যাঁ, এই চাবিটা। কোথাও এই চাবিটা? এই সিন্দুকটা নয় তো? আরে, সিন্দুকটা তো খোলা। ও, সিন্দুকের ভিতরে আরেকটা সিন্দুক। নিশা রণবিজয়ের ফটো একসঙ্গে। অভিজিৎ, নিশা এই ছবিগুলো এত গোপনে সাবধানে রেখেছিল, তার মানে নিশা কোনো অন্যায় কাজ করছিল। হ্যাঁ। আরে, এটা কি? কি? অ্যাক্সিডেন্টের ফটো। ও মাই গড! তার মানে নিশা জানতো যে রণবিজয়কে খুন করা হবে, আর হয়তো এই নিশাই ওই অ্যাক্সিডেন্টটা করিয়েছে। বসে বহুত বড় প্ল্যান, ব্ল্যাকমেলিং এর প্ল্যান। যে লোকটা নিশার সঙ্গে যুক্ত ছিল সেই নিশাকে খুন করেছে, যাতে এর মুখ একেবারে বন্ধ হয়ে যায়। নম্রতা দেবী, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ, বলুন। কাবেরী, লাবণ্য। নম্রতা দেবী, এদিকে আসুন। কি? আপনার সাহস কি করে হয় আমার স্বামীর ব্যাপারে এসব কথা বলার? দেখুন, তুমি একটু ভিতরে যাও, দরকার হলে ডাকা হবে। আমরা আপনার সম্মান বাঁচানোর চেষ্টা করছি, সেজন্য সার্ভেন্টের সামনে কিছু বললাম না। এই দেখুন। আমি ভাবছিলাম আপনি জানতেন যে আপনার হাজবেন্ডের সঙ্গে এই মেয়েটার অ্যাফেয়ার চলছে। মাই গড! ইস ইস, আমি যদি এই ছবিগুলো না দেখতাম। নম্রতা, চুপ করো, নিজেকে সামলাও। বিবেক, একটু ব্রিফকেসটা নিয়ে এসো। এই ব্রিফকেসটা দেখুন আপনি, এটা আপনার হাজবেন্ডের? না,
আমি এটা আগে কখনো দেখিনি। আর আপনারা? আমার কিছু মনে পড়ছে না। ও, ফ্রেডি একটু সার্ভেন্টকে নিয়ে এসো। হয়তো আপনারা চিনতে পারছেন না। স্যার আমি না জানলে কে জানবে? স্যার, এই ব্রিফকেসটাকে চেনো? হ্যাঁ স্যার, এই ব্রিফকেসটা রণবীর স্যারেরই। মিথ্যা বলবেন একদম তুমি। 1 মিনিট, বলতে দিন একে। স্যার সেদিন যখন রণবীর স্যার বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন উনি আমাকে এই ব্রিফকেসটা দিয়েছিলেন গাড়িতে রাখার জন্য। বড়ই আশ্চর্যের ব্যাপার নম্রতা দেবী, যে আপনার মনেই নেই এই সুটকেসটা কার। আগে তুমি যাও। ওটা মেয়েটি আপনার হাজবেন্ডকে ব্ল্যাকমেল করছিল, সেজন্যই উনি এতে টাকা ভরে ওকে দিতে গেছিলেন, আর ওখানে ওনার মৃত্যু হয়। কিন্তু স্যার ও আমার হাজবেন্ডকে কেন মেরেছে? কি করে জানবো? সেটাই তো জানবার চেষ্টা করছি আমরা। কিন্তু স্যার যখন আপনি জানেন যে ওই আমার হাজবেন্ডকে মেরেছে, তাহলে আপনারা ওকে ধরছেন না কেন? তার দরকার হবে না। সেটা হতে পারে না, কেন? কারণ ওকেও কেউ খুন করে দিয়েছে। কি? স্যার, হ্যাঁ, স্যার একটা ব্যাপার পরিষ্কার, ও যে লোকই হোক না কেন যে নিশার ঘরে ঢুকে নিশাকে মেরে দিয়ে গেছিল, নিশা তাকে নিশ্চয়ই চিনত। দরজার লকগুলো একদম ঠিকঠাক ছিল, কোনোভাবে ওগুলো ভাঙার চেষ্টা হয়নি। তার মানে নিশা নিজে দরজা খুলে ওই লোকটাকে ঘরে ঢুকিয়েছিল। হ্যাঁ স্যার, ওর মৃত্যু দম বন্ধ হয়ে হয়েছিল স্যার। কেউ ওর গলাতে তার পেঁচিয়ে পেছন থেকে টেনে দিয়েছিল। ও। এই দেখুন স্যার। তার দিয়ে শ্বাসরোধ করেছে। একটা ব্যাপার নোটিশ করেছো তুমি? ওর গলায় তার এইভাবে নিচে নিচে থেকে ওপরে চলে গেছে, নিচে থেকে ওপরে। হয়তো ওই লোকটা 6 ফুট কিংবা 6 ফুটেরও বেশি লম্বা হতে পারে, যে কারণে তার টানার সময় ওপরে উঠে গেছে। স্যার এমনও তো হতে পারে যে ওই লোকটা নর্মাল হাইটেরই ছিল আর এই মেয়েটা নিশা নিচে বসেছিল। হ্যাঁ, হতে পারে, এটাও হতে পারে। স্যার আমার মনে হচ্ছে যে এই যে মেয়েটা নিশা, একে কেউ টাকা দিয়েছিল রণবিজয়কে ফাঁসানোর জন্য। এই রণবিজয়কে ফাঁসায়, ওর সঙ্গে ছবি টবি তোলে, আর তারপর ওকে ব্ল্যাকমেল করা শুরু করে। আরো একটা ব্যাপার দেখো, ফটোগুলো কিন্তু খুব যত্ন করে রাখা ছিল। হ্যাঁ স্যার, একে তো ছবিগুলোকে সামলে রাখা হয়েছিল, সেই সঙ্গে ব্ল্যাকমেলিং এর টাকাগুলোকেও সামলে রাখা হয়েছিল। তার মানে যে কেউ ওখানে গেছিল সে নিশাকে মারার জন্যই ওখানে গেছিল। এটা অনেক গভীর ষড়যন্ত্রের অভিজিৎ। এর মধ্যে আরো অনেক লোক জড়িত আছে। যে রণবিজয়ের গাড়িতে গুলি চালিয়েছিল, নিশাকে খুন করেছিল, সেই নিশ্চয়ই নিশাকে বলেছিল এই সমস্ত কাজ করার জন্য। ইয়েস স্যার। আগে ওই লোকটাকে খোঁজো, খোঁজো ওকে। কিন্তু স্যার নিশা তো নিজের কাজটা করে দিয়েছিল, ছবিও তুলেছিল রণবিজয়ের সঙ্গে, তাহলে ওকে কেন মারলো? কারণ ও যাতে মুখ না খোলে, কাউকে যেন ও না বলে যে কে ওকে এই সমস্ত কাজ করতে বলেছিল। লাবণ্য, একটা কাজ করো, ওই ছবিগুলো নিয়ে এসো তো নিশার কাছ থেকে যেগুলো পাওয়া গেছিল, ওই গাড়ির ছবিগুলো। অভিজিৎ, ওই ফটোগুলো আরো একবার ভালো করে দেখো, সামনে বা পেছনে কোনো নাম টাম আছে কিনা, বা কোনো রাবার স্ট্যাম্প। স্যার হ্যাঁ, এই দেখুন, মন্টি ফটো স্টুডিও। মন্টি ফটো স্টুডিও। এখানে কিছু ফটোগ্রাফস রয়েছে, একটু দেখবেন? কি করবো এগুলিকে নিয়ে? একটা মার্ডার হয়েছে। মার্ডার? এটা তো আমাদের এখানকার ফটোগ্রাফস, কিন্তু মার্ডার কার হয়েছে? এই যে গাড়িটা আছে এর মালিকের। ও মাই গড, এই ফটোগ্রাফসগুলো তো আমি আগে কখনো ঠিক মতন দেখিনি। 1 মিনিট স্যার। স্যার এই ফটোগ্রাফ তো কোনো অনুষ নামের কেউ একজন ডেভেলপ করেছিল। এই লোকটার অ্যাড্রেস লেখা আছে, নাম্বার আছে? না স্যার, দুটোর কোনোটাই নেই। তাহলে নামটাও মিথ্যেই হবে। কমসে কম এটা তো বলতে পারবেন ওই লোকটাকে দেখতে কেমন ছিল? সরি স্যার, আমি ওকে দেখিনি, কারণ আমার আগে এখানে অন্য কেউ কাজ করতো, সে হয়তো দেখে থাকবে। আপনারা যে স্লিপ কাস্টমারকে দেন, ওই লোকটা ওই স্লিপ তো দিয়েছিল, ওটা ছাড়া আপনারা তো ছবিগুলো দেবেন না। হ্যাঁ স্যার, নিশ্চয়ই দেওয়া হয়েছিল, আমি এখনই দেখছি। স্যার এই যে
থ্যাঙ্কস। ইউর ওয়েলকাম। থ্যাংক ইউ। স্যার ওই ফটোর রিসিপ্টে দুটো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, একটা ওই মেয়েটার যে মেয়েটা দোকানে ছিল, দ্বিতীয়টা কার? দ্বিতীয়টা এর। আরে এটা তো ওই লোকটা বিক্রম। হ্যাঁ বিক্রম, শার্প শুটার। স্যার এ তো গুল্লু গ্যাংয়ের খাস লোক। এ জেলে ছিল তাই না? হ্যাঁ স্যার, তবে এ জেল থেকে পালিয়েছে, এখনো ধরা পড়েনি স্যার। গুলি এই চালিয়েছে। আমি বলেছিলাম না যে নিশা এত এক্সপার্ট নয় যে চলন্ত গাড়ির ওপরে গুলি চালাতে পারে। আমার ধারণা ঠিকই ছিল। এই গুলি নিশা চালায়নি, বরং বিক্রম চালিয়েছে। স্যার, হ্যাঁ, ওই যে ফটোগুলো পাওয়া গেছিল নিশার বাড়ি থেকে, ওগুলো স্যার একটার পর একটা তোলা হয়েছিল। ওটা যেটা মোটরাইজ ক্যামেরায় ছিল? ইয়েস স্যার, ওই সমস্ত ফটো আমি একসঙ্গে লাগিয়ে দিয়েছি, আর সঙ্গে সাউন্ড ট্র্যাকটাও। গুড, চলো দেখাও। বিবেক থামো, আরেকবার ওটা দেখাও তো। দাঁড়াও, আরেকবার দেখাও। এবার ওই গাড়িটা রিয়ার ভিউ মিররে জুম করো। ইয়েস স্যার। এটা তো বন্দুকের ফ্লেয়ার, যখন ফায়ার করা হয় তখন। হ্যাঁ, এর মানে হলো অভিজিৎ, কেউ গাড়িটার পেছন থেকে গুলি চালিয়েছিল, পাশ থেকে নয়। অভিজিৎ, তোমরা ওখানে গিয়ে আবার ভালো করে চেক করো, দেখো যে গুলি চালিয়েছিল সে কোথায় দাঁড়িয়েছিল। ওই ফটোর লোকেশন অনুযায়ী ফটোগ্রাফার ওই চলন্ত গাড়িটার ফটো এই এরিয়া থেকে নিয়েছিল। এই এখান থেকে। আর যদি ফটোগ্রাফারের পজিশন এদিকে হয় তাহলে গুলি এদিক থেকে চলেছে। কারের রেয়ার ভিউ মিররে যে ফ্লেয়ারটা ছিল তার হিসেবে গুলির তো এদিক থেকেই চলেছিল, আর গুলি যদি এখান থেকেই চলে থাকে তাহলে এই এরিয়াটা আমাদের ভালো করে চেক করা দরকার। হতে পারে যে গুলি চালিয়েছিল সে এখানে কোনো চিহ্ন ছেড়ে গেছে। রাইট, দেখো দেখো। স্যার, এখানে ব্রিজের নিচে জুতো চিহ্ন আছে স্যার। কোথাও খুনির নয় তো? দেখি চিহ্নটা কত দূর গেছে। ফুটপ্রিন্টস পাওয়া গেছে যখন, অন্য কিছুও পাওয়া যেতে পারে। স্যার এই দেখুন স্যার। ভেরি গুড। এবার এই বন্দুক দিয়ে এর মালিকের খোঁজ পাওয়া যাবে। সব গন্ডগোল হয়ে গেছে স্যার, গানটার উপরে একটাও আঙুলের চিহ্ন নেই। ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে লুকিয়ে রেখেছিল। এর মানে হলো খুনি এর উপরে যত আঙ্গুলের ছাপ আছে সব মুছে দিয়েছে। কিন্তু ও এই বন্দুকটা লুকিয়ে রেখেছিল কেন? সঙ্গে নিয়ে যায়নি কেন? এই কথাটাই মাথায় আসছে না স্যার, যে ও গানটা নিয়ে গেল না কেন। স্যার এই বন্দুকের মালিকের নাম জানতে পেরে গেছি স্যার। আচ্ছা, কে সে? ওর নাম হলো স্যার, এই বন্দুকটা যার তার নাম হলো মিস্টার প্রতাপ কুমার। প্রতাপ কুমার? ইয়েস স্যার। আর ওনার অ্যাড্রেসটা দেওয়া আছে অন্য কোনো শহরের। এক মিনিট। এই নামটা তো আমি শুনেছি মনে হচ্ছে স্যার। আচ্ছা, কে, কোথায়? লাবণ্য, একটু ওই রণবিজয়ের ফাইলটা নিয়ে এসো এদিকে। এই নিন স্যার। এই যে স্যার, এই দেখুন, এই রণবিজয়ের নামই প্রতাপ কুমার। এর পুরো নাম হচ্ছে রণবিজয় প্রতাপ কুমার। রণবিজয় প্রতাপ কুমার? এর মানে হলো এই বন্দুকটা রণবিজয়ের, আর ওর খুন ওর নিজের বন্দুক দিয়েই করা হয়েছে। এতে একটা ব্যাপার পরিষ্কার হলো, খুনি যেই হোক না কেন সে এই কথাটা ভালোভাবে জানতো যে রণবিজয়ের একটা গান আছে। তার মানে এটা। হ্যালো, পাওয়া গেছে? কোথায়? খবরটা পাক্কা তো? কোনো রকম ভুল হবে না তো? ঠিক আছে,
ওকে পাওয়া গেলে তুই তোর মাল পেয়ে যাবি। কার ফোন ছিল? স্যার পাপ্পু কানে, আমার খোঁচর। ও আমাকে বললো যে ও বিক্রমকে একটা জায়গায় দেখেছে। দাদা নমস্কার, একটু দেখুন তো এই লোকটাকে এখানে দেখেছেন কিনা। দেখেছিলাম তো মনে হচ্ছে। এখানেই দেখেছেন আশেপাশে? আর এখানে এসেছিল 2-3 বার পান খাওয়ার জন্য। হ্যাঁ, ওইখানে আসে। ছাড়ো ছাড়ো! ব্যাস, আর মারবেন না আমায়, আমি সব বলছি। স্যার, প্রথমে এই পালোয়ানটাকে আগে সরান এখান থেকে। যতক্ষণ না তুই মুখ খুলছিস আমার হাত চলতেই থাকবে, বুঝেছিস? আমাকে টাকা দিয়েছিল। কে দিয়েছে? আমি বলছি তো আমাকে টাকা দিয়েছিল। এবার কে দিয়েছিল সেটা জেনে আপনারা কি করবেন? কে দিয়েছে তোমাকে টাকা বলো। নম্রতা। কি নম্রতা? নম্রতা কেন দিয়েছিল? হ্যাঁ, রণবিজয়ের মৃত্যুর পর ও সব প্রপার্টি নম্রতার পাওয়ার কথা ছিল। সেজন্য ও চাইতো যে আমি ওকে মেরে দিই। কিছু তো গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে। এই নম্রতাকে অ্যারেস্ট করো, আর এই রণবিজয়ের উকিলের সঙ্গে আমাদের কথা। আপনিও দেখে নিন, পড়ে নিন এখানে কি লেখা আছে। এটা রণবিজয়ের উইল। আমার মৃত্যুর পর আমার সমস্ত টাকার প্রপার্টি 3 ভাগে ভাগ হবে। 2 ভাগ পাবে নম্রতা, আর বাকি যে প্রপার্টি থাকবে সেটা মার ভাইকে অর্ধেক অর্ধেক করে 2 ভাগে ভাগ করে দেওয়া হবে। হ্যাঁ, নম্রতা ছাড়া ওই টাকাটা ওর ভাই আর মার পাওয়ার কথা ছিল, কিন্তু অর্ধেক অর্ধেক। যেটা অবশিষ্ট আছে তার মধ্যে অর্ধেক অর্ধেক। মানে অর্ধেকের বেশি পাবে নম্রতা? আরে আরে, পুরোটাও যদি পেয়ে যেত তাহলেও কোনো লাভ হতো না। কি বলছেন আপনি? হ্যাঁ, এতগুলো টাকাও পেয়ে যেত আর আপনি বলছেন যে কোনো লাভই হতো না? কোনো লাভ হতো না স্যার, কোনো লাভ হতো না। কি লাভ হতো স্যার এই বিলের? এক মিনিট, আপনি একটু হাসিটা থামান। হাসিটা থামান, কাজের কথা বলুন। আমরা এখানে ইয়ার কি করতে আসিনি। বাস, ঠিক আছে ঠিক আছে। রণবিজয়ের কাছে যদি পয়সা থাকতো তাহলেই তো সবাইকে দিত না। টাকা ছিল না ওর কাছে? পুরো ঠান গোপাল, মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবেছিল রণবিজয়। ও তো নিজের বাড়িটাও বন্ধক রেখেছিল। এই অবস্থায় কি পেত নম্রতা? এই পেপারটাকে ধুয়ে জল খেত? নম্রতাটা খুব ভালোভাবেই জানতো যে ওকে দেওয়ার মতো রণবিজয়ের কাছে কোনো টাকা পয়সাই নেই। তাও রণবিজয়কে মারার কোনো প্ল্যান করেছিল, কিন্তু কেন? এই ব্যাপারটা উকিলবাবু আপনি আমায় বোঝান, কারণ এখন অবধি এই ব্যাপারটা আমার মাথায় ঢুকলো না। কথাটা পুরোপুরি পরিষ্কার স্যার, পুরোপুরি পরিষ্কার। ওর তো এখান থেকে কিছুই পাওয়ার ছিল না। যদি কিছু পাওয়ার ছিল তাহলে সেটা ইন্স্যুরেন্সের থেকেই পাওয়ার কথা ছিল। ও কি তবে ইন্স্যুরেন্স করে রেখেছে? হ্যাঁ, সেটাই। তো কত টাকা পেত নম্রতা ইন্স্যুরেন্স থেকে? হ্যাঁ দয়া, কি ঘর ফাঁকা? কোথায় চলে গেছে সবাই? সবাই গায়েব? হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। কিছু গন্ডগোল আছে? হ্যাঁ তকুল বাবু, আমি জিজ্ঞেস করছিলাম কত টাকা পেত নম্রতা? এই নিন, আপনি নিজেই দেখে নিন। হ্যাঁ দয়া, এখানেই আছে ওরা? হ্যাঁ, মোবাইল নেটওয়ার্ক সার্ভিসের হিসেবে ওরা এখানেই কোথাও আছে। পালিয়ে যাবে কোথায়? আপনি
আপনি এখানে কি করে? আমাকে আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। ও ও আমার ছেলেকে মারার চেষ্টা করেছে আর আর আমাকেও মারতে চায়। কে মেরেছে? নম্রতা। নম্রতা? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আপনার। নম্রতা, নম্রতা দেখো গুলি চালাবে না। নম্রতা দেখো গুলি চালাবে না। নম্রতা, গান নিচে করো, গান নিচে করো। স্যার স্যার আপনি এর কথা শুনবেন না, এ মিথ্যে বলছে স্যার। স্যার আপনার এই অফিসারকে এই ঘায়েল করেছে স্যার। না স্যার, ও মিথ্যে বলছে। রণবিজয়ের খুন ওই করেছে। না স্যার আপনি এর কথা শুনবেন না, আপনারা শুনবেন না স্যার। স্যার আমাকে বাঁচান স্যার। এটা কি করছেন আপনি? আমার দিকে বন্দুক কেন তুলছেন? একে একে অ্যারেস্ট করুন না। নম্রতা, গান নিচে করো, আমরা সব সত্যিটা জানি। সত্যি? কোন সত্যির কথা বলছেন আপনারা? হ্যাঁ, না আমি একে প্রাণে বাঁচতে দেবো না, এই আমার হাজব্যান্ডকে মেরেছে। নম্রতা, আমরা সবটা জানি। এর পাপের ফলে ঠিক পাবে। গান নিচে করো। না, গান নিচে করো। স্যার স্যার একে অ্যারেস্ট করুন, আমি বলছি এ রণবিজয়ের খুন করেছে। আমার কথা কেন শুনছেন না ব্যাস। আপনারা? যখনই আমরা জানতে পারলাম যে রণবিজয়ের 6 মাস আগে একটা পলিসি করেছিল, যাতে একটা স্পেশাল ক্লজ ছিল যে যদি রণবিজয়ের মৃত্যু অ্যাক্সিডেন্টের জন্য হয় তাহলে পলিসি যে করিয়েছে সে দ্বিগুণ টাকা পাবে। আর সেই পলিসিটা কে করিয়েছিল? আপনি। আপনি রণবিজয়ের অ্যাক্সিডেন্টের প্ল্যান করিয়েছিলেন। লজ্জা পাওয়া উচিত আপনার। নিজের ছেলেকে খুন করিয়ে দিলেন। ও আমার সৎ ছেলে ছিল আর আমি চেয়েছিলাম যে এই সব টাকা আমি পেয়ে যাই। কি পেলেন এসব করে? এবার সারা জীবন জেলে বসে ইন্স্যুরেন্সে প্রিমিয়াম ভরতে থাকবেন। আপনারা লোকজনকে বলতে শুনেছেন হয়তো যে আমাদের দেশে একটা জিনিস খুব সস্তা। সস্তা কি? একদম ফ্রি। কি? অ্যাডভাইস, পরামর্শ। পরামর্শ দেওয়ার জন্য প্রচুর লোক রয়েছে এখানে। এখন তো টিভিতেও পরামর্শ দেওয়ার জন্য প্রচুর লোক এসে গেছে। এর মধ্যে অনেকে তো আবার খুবই নামি দামি লোক, নিজের নিজের ফিল্ডের খুব ফেমাস মানুষ। তো এই যে কেসটা আমি আপনাদেরকে দেখাবো, এর মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে একটা লোক গান বার করে। একটু ভাবুন, টিভিতে প্রোগ্রাম চলছে, 2-3 জন নিজের নিজের কথা বলছেন, আর হঠাৎই ব্যাপারটা গরম হয়ে যায়। গরম মানে এতটাই গরম হয়ে যায় যে সে বন্দুক বার করে তাক করে আর সরাসরি হুমকি দেয়। তো বাকিরা তো ভয় পেয়ে যায়, ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভদ্রলোক গুলিটা চালিয়েই দেন। আমরা যখন পৌঁছাই তখন আমরা দেখলাম ওটা সাধারণ গুলি চালানোর ঘটনা নয়, দিল থেকে তাল হয়ে গেছিল। কোথা থেকে একটা বিছে চলে আসে, এত বিষাক্ত কাঁকড়া বিছে যে একবার কামড়ে দিলে মানুষ শেষ। আপনি সারা জীবনে এরকম কাঁকড়া বিছে দেখেননি। তো আমরা ভাবতে শুরু করি যে এত বিষাক্ত কাঁকড়া বিছে স্টুডিওর মধ্যে এলোই বা কি করে। একটা কাঁকড়া বিছে কামড়ালো, একজন গুলি করে দিল, তাহলে কি হয়? তাহলে লাখ লাখ মানুষ টিভিতে নিজের চোখে যেটা ঘটতে দেখলেন সেটা কি সত্যি? সেটা কি মিথ্যে হতে পারে? চোখে দেখা জিনিস কি মিথ্যে হতে পারে? আপনারা নিজেই দেখে নিন। Okay, Rabisha, are you ready? Ready to rock, sir? 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. হ্যালো ফ্রেন্ডস, টক ইট আউটে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রবিশা, তোমাদের বন্ধু। আর আজকের আমাদের এপিসোডটা খুবই স্পেশাল। আজ আমাদের প্রোগ্রামের 100 নম্বর এপিসোড। তো আজকে আমাদের গেস্টরাও খুবই স্পেশাল। আসুন আমরা আলাপ করি আমাদের প্রথম অতিথির সাথে, মিস্টার রঞ্জন।
মিস্টার রঞ্জন একজন খুবই পরিচিত জার্নালিস্ট, ওয়েল নোন ফর হিজ ক্রিটিক্যাল অ্যাক্লেমস। আসুন আলাপ করে নিই আমাদের দ্বিতীয় অতিথির সাথে, বিখ্যাত লেখক মনোহর বাবু। এনার লেখা রিসেন্ট নভেলটা নিশ্চয়ই পড়েছেন, ঝরা পালকের কাহিনী। আসুন আলাপ করে নিই থার্ড ক্যামেরাটাকে ইনসার্ট করো, অডিয়েন্স রিঅ্যাকশন। মিস নাতালিয়া। আই এম শিওর আমার মতো আপনারাও নিশ্চয়ই প্রত্যেক 2-3 দিন অন্তর ওর ছবি নিউজ পেপারে দেখে থাকবেন। আর নেক্সট উইক ওনার একটা ছবিও রিলিজ করছে। উইশ ইউ অল দ্য বেস্ট নাতালিয়া। হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ। আর আজ আমাদের লাস্ট গেস্ট মিস্টার ড্যানি। He has made our country proud with huge business that he given us. তো মিস্টার ড্যানি, আপনি গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে কিছু বলতে চাইবেন? নিশ্চয়ই বলবো, বলার জন্যই তো এখানে এসেছি। কিন্তু সবার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। বলুন। কিন্তু আপনি এটা আমাকে আগে বলেননি যে যখন আমি এখানে আসব তখন এই রঞ্জন আমার সামনে থাকবে। মিস্টার ড্যানি, আমি এখানে বসে থাকায় আপনার আপত্তি কিসের? আপত্তি? তোমার মুখ দেখলে আমার মাথায় আগুন জ্বলতে থাকে। প্লিজ স্যার, প্লিজ। মিস্টার ড্যানি, আমি আবার আপনার কি করলাম? কি করেছো মানে? কত হাবিজাবি কথা আমার নামে লিখেছো। আমি যেগুলো লিখি না সেটা ফালতু কথা নয়। স্যার প্লিজ আপনি ওনাকে কিছু বলতে তো দিন। আরে তুমি চুপ করো। স্যার আমরা তো এখানে কথা বলার জন্য এসেছি। কথা বলতে? যেখানে বলার হয় সেখানে তুমি বলো না। এক্সকিউজ মি। পুরো ফিল্মে 3টে ডায়লগ আছে, মাত্র 3টে, তার মধ্যে 2টো ডায়লগ হ্যালো হ্যালো বলা, ব্যাস। এ আবার কথা বলছি। হাউ ইনসাল্টিং! আপনি কি করে জানলেন? উনি তো সবকিছু জানেন। ওই ছবিটাও উনিই ফাইন্যান্স করেছিলেন। আর টাকাগুলো যখন ডুবতে বসেছেন তখন কপাল চাপড়াচ্ছেন। দেখলেন আপনি প্রত্যেকবার আমার ব্যাপারে কিছু ও বলবে নইলে কিছু লিখবে। দিস ইজ সো ডিসকাস্টিং। মিস্টার ড্যানি, আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। স্যার, আপনি এরম সই কাউকে অভিযোগ করতে পারেন না। আচ্ছা, আমি অভিযোগ আরে করতে পারি কাটটা না। কর না। যখন মনে আরে হলো তোমরা যা কাটিং খুশি নিয়ে লিখে ভাবছো। ফেললাম, সেটা আর সত্যি এদিকে হোক, শোটার 12টা কিন্তু বেজে যাচ্ছে। সত্যি কথা লিখি আমরা। ভালো কাজ করুন, ভালো কথা লিখবো। সত্যির কথা বলছিস তুই? আমি এখনই বলে দিচ্ছি সবার সামনে যে সত্যিটা কি। হ্যাঁ বল না, মিস্টার ড্যানি, সত্যিটা কি? please। আমরা সবাই শুনতে চাই। Oh my সত্যি কাকে God! বলে জানিস? হ্যাঁ জানি। সত্যির কন্ট্রাক্ট তো তুই শুধু নিয়ে রেখেছিস না। স্যার বসে পড়ুন, বসে যান না। এখানে আমরা এনভায়রনমেন্টের ব্যাপারে ডিসকাস করতে এসেছি। আরে হচ্ছে তো কথা, এনভায়রনমেন্টের উপরেই হচ্ছে। আর এই ধরনের লোকেরা পুরো এনভায়রনমেন্টটাকে খারাপ করছে। এই দেখ তোর এনভায়রনমেন্ট। গান! এখনই আমি এই পরিবেশটাকে পরিষ্কার করে দিচ্ছি। কিরে, কথা বন্ধ হয়ে গেল কেন এখন? দে ভাষণ দে। এই, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আমি এই সমস্ত ভয় পাই না। পাঁচটাই লেগেছে, 2 ইঞ্চির মধ্যে। নট ব্যাড। আর তোমার? আমি তো 10-10টা গুলি চালিয়ে দিয়েছি। 5টা তো সেন্টারের আশেপাশেই আছে, আর বাকি 5টা তো এই এদিক ওদিক। 10টা গুলি? আরে কিন্তু 5টা চালানোর কথা ছিল, 10টা কোথা দিয়ে এলো? আমি তো 5টা গুলিই চালিয়েছিলাম, বাকি 5টা তো আমাদের ফ্রেডি সাহেব চালিয়েছে আমার বোর্ডে। ফ্রেডি তোমার বোর্ডে? কি ফ্রেডি, কোথায় গুলি মারছো? স্যার সেটাই তো ভাবছি আমি তো 5টাই গুলি চালালাম, কিন্তু সব গেল কোথায়? আরে এত বড় টার্গেট তোমার, তার মধ্যে একটা গুলি লাগাতে পারলে না তুমি? স্যার আসলে উনি সমস্ত গুলি চোখ বন্ধ করে চালিয়েছিল। দেখো কাণ্ড। স্যার যখন আমি নিশানার দিকে তাকাই না, নিজের চোখ খোলা রাখি। মারবে নাকি? হ্যালো সিআইডি। মনে হচ্ছে গুলিটা হার্ট ফুঁড়ে বেরিয়ে গেছে স্যার। দেখো তো গুলিটা পিঠ দিয়ে বেরিয়ে যায়নি তো?
না স্যার, গুলিটা ভিতরেই রয়েছে। গুড, এটা ভালোই হয়েছে যে গুলি ভেতরে আছে। তোমার এত রাগ যে একটা বন্দুক নিয়ে স্টুডিওতে চলে এসেছো? হ্যাঁ না স্যার, স্যার আমি গুলি চালাইনি স্যার। আমি তাহলে চালালোটাকে? মিস্টার ড্যানি, লোকেরা নিজের বাড়িতে দেখেছে, টিভিতে, যে আপনি একে গুলি করেছেন। সব মিথ্যা স্যার, সবাই মিথ্যে কথা বলছে স্যার। এখানে লাশটা পড়ে আছে, এটা মিথ্যে? হ্যাঁ, লাশ তো পড়ে আছে স্যার, কিন্তু আমি গুলি চালাইনি স্যার। এক মিনিট, আপনারা বলুন, এখানে গুলি কে চালিয়েছে? শুনেছেন? ওই সময় এরা সবাই এখানে ছিল। স্যার আপনি গানটা তো চেক করে দিন। রেডি? স্যার, এই বন্দুকটা তো নকল, আর বুলেটও। আরে দেখলেন স্যার, আমাকে উনি ফাঁসিয়েছেন। এ ফাঁসিয়েছে? এ তো শোয়ের প্রডিউসার। জানি আমি, কিন্তু ইনি আমাকে। স্যার স্যার, এক মিনিট, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে একটু এদিকে আসবেন। মিস্টার ড্যানি, এখনো সময় রয়েছে, সবকিছু সত্যি করে বলুন আপনি। আমি এখন যা কিছু আপনাদের বলতে চলেছি সেটা যেন আমাদের মধ্যেই থাকে, প্লিজ একটু দেখবেন। দেখো, তোমরা সবাই কিন্তু ভেতরে যাবে, বুঝেছো? একটা খুন হয়েছে, এটা বলো যে গুলি কে চালিয়েছে। জানি না স্যার। জানা নেই? এটা তো জানা ছিল যে ওই লোকটা বন্দুক বের করবে। তাহলে এটাও জানা ছিল যে সারা পৃথিবীর সামনে একটা খুন হতে চলেছে। না স্যার, এটা কি করে জানবো স্যার? আর কোন লোককে গান দিয়ে রেখেছিলেন? আর কাউকেই না স্যার। স্যার, আমরা শুধু টিভি প্রোগ্রাম বানাই, কাউকে খুন করার ব্যাপারে তো ভাবতেই পারি না। যেই মুহূর্তে লোকটা গুলি চালালো রঞ্জন মারা গেল, তাই না? আগে হ্যাঁ। তাহলে স্যার, স্যার এই কথাটাই আমি আপনাকে বলতে চাইছিলাম। স্যার, এই সব কিছু একটা পাবলিসিটি স্টান্টের অংশ ছিল, আর আমার শোয়ের টিআরপি দিন দিন যেভাবে কমে যাচ্ছিল, সেই জন্যই আমরা মিস্টার ড্যানির সঙ্গে একটা কন্ট্রাক্ট করেছিলাম। গুলি চালানোর কন্ট্রাক্ট? না স্যার, না। দেখুন স্যার, আমরা জানতাম যে মিস্টার ড্যানি আর রঞ্জনের একে অপরের সাথে ঝামেলা আছে, আর আমরা এই ব্যাপারটারই লাভ তুলতে চেয়েছিলাম, সেই জন্য দুজনকে শোতে ডেকেছিলাম। এই সবকিছু একটা নাটক ছিল স্যার, এই সবকিছু নাটক। মিস্টার ড্যানির এইভাবে বন্দুক বার করা, মিস্টার রঞ্জনের সাথে ঝগড়া করা, তাকে ভয় দেখানো, সবকিছু নাটক ছিল। কিন্তু জানি না কি করে সবকিছু পুরো উল্টো হয়ে গেল। এই আসল গুলি কোথা থেকে এলো আমি কিচ্ছু জানি না। বাহ বাহ! আর কে কে ব্যাপারটা জানতো? স্যার, স্যার এই কথাটা আমি আর ড্যানি ছাড়া কেউ জানতো না। যিনি মারা গেছেন তিনি জানতেন না। কি কথা শোনালে? নিজের শোয়ের টিআরপি বাড়ানোর জন্য একটা লোককে খুন করিয়ে দিলে। ফেসে গেছো মিস্টার নাথ, তুমি খুব সাংঘাতিক ভাবে ফেসে গেছো। যখন আপনি গুলি চালিয়েছিলেন তখন আপনি এখানেই দাঁড়িয়েছিলেন তো? এখানে? হ্যাঁ, কিন্তু আমি তো নকল গুলি চালিয়েছিলাম। হ্যাঁ, সেটাই তো আমি ভাবছি। আপনি নকল গুলি চালিয়েছেন, তাহলে আসল গুলি কে চালালো? স্যার, এই সেকেন্ড গুলি চলার শব্দ কেউ কেন পেল না? কোথাও দুটো গুলি একই সঙ্গে চলেনি তো? হ্যাঁ স্যার, এমনও কখনো কখনো হয় যে গুলি দুটো চলে কিন্তু আওয়াজ একটাই পাওয়া যায়। এটাও তো হতে পারে যে দ্বিতীয় বন্দুকটাতে সাইলেন্সার লাগানো ছিল। হ্যাঁ স্যার, আর কেউ লুকিয়ে গুলিটা চালিয়েছে। কিন্তু এখানে সমস্ত লোক ছাড়া বাইরে থেকে কে আসলো? গন্ডগোল হয়ে গেছে স্যার। কি হয়েছে? স্যার, ওখানে ওই ক্রাউডে বসার জন্য 20 জন লোককে ডাকা হয়েছিল। হ্যাঁ, তো যখন গুলিটা চলেছিল তখন ওদের মধ্যে একটা লোক পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কে? কোনো গিরিশ নামের একটা লোক স্যার। গিরিশ? কিন্তু সে পালালো কি করে? তা তো বলতে পারবো না স্যার, সবাই কিন্তু বলছিল গুলি চলা অবধি ও ছিল এখানে। মিস্টার নাথ, এই যে অডিয়েন্স, এদেরকে এখানে কে এনেছে? আমাদের একজন সাপ্লায়ার আছে, শ্যাম কুমার, উনি পাঠিয়েছেন সবাইকে। শ্যাম কুমার? গুলি তো চলেছে ভাই, কোথায় গেল? এই তো। এনাও সারিকা, এটাকে সাবধানে রাখবে, ভালো করে পরিষ্কার করে। পরে যখন বন্দুকটা পাওয়া যাবে তখন ম্যাচ করে দেখবো। ওকে। 1 মিনিট, আরে এটা কি? এটা কখন হলো স্যার?
আরে পাটা তো একদম ফুলে গেছে। ওহ মাই গড, সারিকা একে কোনো কিছু কামড়েছে। ঠিক আছে, ওকে ফাইন, ওকে। হ্যাঁ বলুন। সিআইডি। সিআইডি বলুন, কি জন্য এসেছেন? গিরিশকে আপনি চেনেন? গিরিশ? গিরিশ কে? স্যার স্যার গিরিশ একজন প্রডিউসার। প্রডিউসার? তাহলে ওকে ওখানে পাঠালেন কেন? ভিড়ের মধ্যে বসে থাকার জন্য? স্যার ও আমাকে বলেছিল ও একটা সিরিয়াল বানাবে, চ্যানেল ওকে একটা রিয়েলিটি শো বানানোর অর্ডার দিয়েছে। তো তো ওর ওর ইচ্ছে হয়েছিল সিরিয়ালের শুটিং দেখার। তারপর? স্যার ও আমাকে বলেছিল রোজ আমার কাছ থেকে 100 জুনিয়র আর্টিস্ট নেবে। 100 জন লোক প্রতিদিন? আর তুমি ফেসে গেছো? স্যার রোজ 100টা জুনিয়র আর্টিস্ট। আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমি ওকে ক্রাউডে বসিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম মাঝে মাঝে তালি বাজাতে থেকো। বাজিয়ে দিল না 12টা, গুলি চালিয়ে দিল লোকটা। এবার তাড়াতাড়ি বলো, তোমার সেই প্রডিউসার কোথায় গেছে? কোথায় সে গেছে? তাড়াতাড়ি। স্যার এই তো ওর কার্ড স্যার। এক্ষুনি দেখে নিচ্ছি কত বড় প্রডিউসারে। হ্যালো এরিয়া হাউস, আমায় একটু গিরিশকে দেবেন প্লিজ। কি? আচ্ছা ঠিক আছে, সরি। কোথাকার নাম্বার? একটা বারের নাম্বার স্যার। আমাদের বুদ্ধু ভেবেছিস তুই? স্যার স্যার আমি সত্যি কথা বলছি স্যার, শুটিং এর ডেট আর টাইম জানানোর জন্য আমি ওকে এই নাম্বারেই ফোন করেছিলাম স্যার। দয়া, এটা হয়নি তো যে গিরিশ ওই বারে চাকরি করতো? হ্যাঁ শালুকে, কি হয়েছে? বস কেসটা কিছু উল্টে পাল্টে গেছে। আরে শালুকে, যখন কোনো কেস এই ফরেন্সিক ল্যাবে আসে তখন সেটা সোজা সাপটা কেস নয়, বুঝেছো? এই লোকটিকে মৃত্যুর আগে বিছে কামড়েছিল। কি? বিছে? হ্যাঁ বস, বিছেতে। আর তাও যেমন তেমন বিছে নয়, খুব বিষাক্ত বিছে। আরে কিন্তু এ তো গুলিতে মারা গেছে, তাই না? যদি গুলিতে না মারা যেত তাহলে বিছের বিষে নিশ্চয়ই মারা যেত। শালুকে, তার মানে তুমি এটা বলতে চাইছো যে কোনো লোক এই লোকটাকে বিছে দিয়ে মারবার চেষ্টা করছিল? এক্স্যাক্টলি। দেখো, এই দেখো। মাই গড, এত ফুলে গেছে এর পা? এই বিছে কোনো সাধারণ বিছে নয় বস। বস, এটা কোনো বিশেষ ধরনের বিছে। আর এই যে তোমার নকল দাড়ির ব্যাপারটা কি? হ্যালো, এই দাড়িটা নকল নয়, এ আমার নিজের। আচ্ছা, আর এই জুলপি দুটো? এটাও আসল। আর এই ফাঙ্কি শার্ট? কাক হয়ে ময়ূর পুচ্ছ লাগিয়েছো? হোল্ড ইট। আমি তো কাক নয়, না আমি ময়ূর পুচ্ছ লাগিয়ে ময়ূর হবার চেষ্টা হে করছি। ভগবান, এর কি হয়েছে? কি হয়েছে? স্যার প্রেমে পড়েছেন। হ্যাঁ স্যার হ্যাঁ, হে ভগবান। শালুকে, দেখো শালুকে, আমি জীবনে অনেক অনেক কষ্ট সহ্য করেছি, আরে কিন্তু এটা এটা যাকে এই ব্যাপারে আমি পরে কথা বলবো। এখন আমি আমার বুকে পাথর চাপা দিয়ে রাখছি। হ্যাঁ তো অভিজিৎ, আমরা কি বলছিলাম? সারুকে বিছে 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 বিছে। দেখো, এই লোকটাকে যদি বিছে প্রথমে কামড়ে না থাকে তাহলে ওকে স্টুডিওতে কামড়েছে। আর স্যার বিছে তখনই কাউকে কামড়ায় যখন কেউ তার উপর পা রাখে, অথবা কেউ ওর ওপর বসে পড়ে। আচ্ছা, এটাও তো হতে পারে যে ওই বিছেটা এখনো স্টুডিওতে আছে, সেই চেয়ারে যেখানে রঞ্জন বসেছিল। তাহলে স্যার আমি এখনই ফোন করছি বিজেকে, আই মিন ফ্রেডিকে, ও এখনো স্টুডিওতেই রয়েছে। তাড়াতাড়ি করো। ইয়েস স্যার। অভিজিৎ স্যার, মনে হচ্ছে গিরিশের খোঁজ পাওয়া গেছে। ফ্রেডি স্পিকিং। কি বিছে? স্যার আমি কি করে, স্যার আমি কি করে? ওকে স্যার, ওকে। কি হয়েছে স্যার? কিছু না। স্যার আপনি ঘাবড়ে গেলেন কেন? আমি ঘাবড়ে গেলাম? আরে কপালে ঘাম জমছে কেন? আসলে কি, আমার এসির মধ্যেও ঘাম হয়। তুমি একটা কাজ করো লাবণ্য, যে সোফাটায় রঞ্জন বসেছিল না, ওই সোফাটায় ভালো করে খোঁজো। কি স্যার?
পিছে। পিছে? আর স্টুডিওতে? হ্যাঁ, এর নামই তো ডিটেকশন। তুমি মন দিয়ে খুঁজবে, আমি ওখানটায় দেখছি, ওখানেও কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। কিন্তু স্যার, আমায় কামড়ায় যদি? আমি আছি না, একদম ভয় পাবে না, মন দিয়ে দেখবে, মন দিয়ে। হ্যাঁ। শোনো বন্ধুগণ, মন দিয়ে শোনো, তোমরা সবাই নিচে বসে মন দিয়ে প্রতিটা কোণা চেক করবে স্টুডিওর। কিন্তু কেন? এখানে না, এখানে পিছিয়ে আরে ওখানেও থাকতে পারে, এখানে কি বিচার হয়েছে? চেঁচিও না, মন দিয়ে খোঁজো, মন দিয়ে দেখো। স্যার, কিছু নেই এখানে। কিচ্ছু নেই? ওই তো স্যারকে জিজ্ঞাসা কর না, টাকাটা কালকে দিলে চলবে? স্যার, টাকাটা আজকেই দিতে হবে। আরে বাবা, তুই তো স্যারকে জিজ্ঞাসা করে দেখি না। না স্যার, টাকাটা আজকেই দিতে হবে। আরে মাল কি তোর বাপের নাকি? হ্যাঁ, সমস্যাটা কি? আরে কিচ্ছু না স্যার, বললাম টাকা কালকে দিলে চলবে কিনা। তো কালকে এসে খেয়ে নিতে। আরে তোরা শালা ভিখারি নাকি? একদিন টাকা না নিলে কি তোদের চলবে না? একটা খুন করে পালিয়েছিস, আরে না ভাই। আবার এত ডায়লগ দিচ্ছিস? হ্যাঁ খুন? হ্যাঁ, কাল স্টুডিওতে গিয়েছিলি না? পকেটে একটা টাকা নেই, আবার প্রডিউসার হয়েছে। আমি কোনো স্টুডিওতে যাইনি। গিরিশ নাম না তোর? হ্যাঁ। প্রডিউসার তুই? আরে ক্লার্ক, আমি মলে কাজ করি। আবার মিথ্যে বলছিস, দেবো এক। আরে এর নামও তো গিরিশ। আরে কোথায় গেল? এইখানেই তো বসেছিল। ওই লোকটা? হ্যাঁ, ওই সেই লোকটা। চল। খুন কেন করেছিস? হ্যাঁ? আমি কোনো খুন করিনি স্যার, আমি কোনো খুন করিনি। তাহলে তুমি স্টুডিও থেকে পালালে কেন? হ্যাঁ, আমি ওই টুকটাক লোককে ঠকাই আর কি। আমি মিথ্যে কথা বলে লোকের কাছ থেকে কামাই, এখানেই চলে আসি মদ খাওয়ার জন্য। দুপোটা মদ না খেলে আমি মরে যাবো স্যার। কেন পালিয়েছিলি বল? স্যার, ওই যে ওইখানে ঝামেলাটা হয়েছিল না স্যার, ওই জন্য আমার খুব টেনশন হচ্ছিল স্যার। আমি ভাবলাম দুপোটা খেয়ে তো নি, না হলে তো আমি মরে যাবো স্যার, তাই জন্য বাড়ি এসেছিলাম। আমি মিথ্যে কথা বলি না স্যার, আমি মিথ্যে কথা বলি না, বিশ্বাস না হলে ওদেরকে জিজ্ঞেস করে নিন। হ্যাঁ স্যার, ও তো এখানেই পড়ে থাকে। তাহলে রঞ্জনের খুনটা বিছে রঞ্জনকে কি করে কামড়ালো? দেখুন, আমরাও এটা জানতে চাইছি যে এমন কে আছে যে রঞ্জনকে মারতে চাইছিল। এক তো রঞ্জনকে গুলি করলো, আবার বিষের কামড়ও খাওয়ালো। আপনার কি মনে হয় যে কেউ জেনে বুঝে বিছে রেখেছিল গাড়ির মধ্যে? সুজাতা দেবী বিছেটা স্টুডিওতে ছিল না, হতে পারে ও গাড়িটাতেই আছে এখনো। আর বিছেটা রঞ্জনকে এখানে পায়ের ওপরে কামড়েছে। বিছে নিজে নিজে কখনো ওপরে উঠেছে আপনি কখনো শুনেছেন? আমি আজ অব্দি কখনো বিছে দেখিনি। আর বিছে রঞ্জনকে... না না বিবেক, কার্পেটটা একটু সাবধানে তোলো, বিছাটা খুবই বিষাক্ত, বুঝলে? ইয়েস স্যার। স্যার, পাওয়া গেছে আপনার বিছে। স্যার, আমি আপনাকে বলছি, বারবার এটা দেখলে আসলটা বদলে যাবে না। আপনি ওই গিরিশকে গিয়ে ধরুন, ও সবকিছু বলে দেবে। গিরিশকে তো পরে পাকড়াবো আমরা। আমি ভাবছি তোমার কোনো ব্যবস্থা করছি না কেন? হ্যাঁ, না তোমার মাথায় এসব উল্টোপাল্টা চিন্তা আসতো, আর না রঞ্জন খুন হতো। স্যার, গিরিশকে ছেড়ে দিলেন আপনারা? হ্যাঁ, গিরিশ খুন করেনি। তাহলে কে করলো? স্যার, যা কিছু ঘটেছে এখানেই ঘটেছে। ওই দুজন লোককে এখানে ডেকে পাঠানো, একজনের হাতে গান দেওয়া, এ সবেরই একটা প্ল্যান ছিল। আর এই প্ল্যানিং একটা লোকেরই করা স্যার। সে হলো নাথ, আর গুলি অন্য কেউ চালিয়েছে। কে স্যার? 2 মিনিট ধৈর্য ধরো, সবকিছু জানতে পারবে। আর নয়তো... তুমি নিজেই বলো, তুমি তো সবকিছু নিজের চোখের সামনেই দেখেছো, আর গল্পটা তো তোমারই লেখা। বলো কি? তুমি টেপটা চালাও।
এক মিনিট, এবার অন্য ক্যামেরাটার টেপটা চালাও। দেখলেন স্যার, ড্যানি গুলি চালানোর আগেই রঞ্জন কাঁপতে কাঁপতে বাঁদিকের দিকে পড়ে গেল, বাঁদিকে, আর ড্যানি ডান দিকেই দাঁড়িয়ে আছে। তার মানে স্যার গুলি চলেছিল ড্যানির সামনের দিক থেকে, মানে উল্টো দিক থেকে। ইয়েস, মানে রঞ্জনকে গুলি দর্শকদের দিক থেকে করা হয়নি, অন্য দিক থেকে করা হয়েছে। তাহলে ওই দিকে কে ছিল? এই ক্যামেরাম্যানই তো ছিল যে শট নিচ্ছিল। এটা কত নম্বর ক্যামেরা? ক্যামেরা নাম্বার 3। কোথায় আছে সে ক্যামেরা নাম্বার 3? এটা কি? এ তো গান পাউডার মনে হচ্ছে। গান পাউডার? হ্যাঁ, দেখি একটু স্যার। দেখো। স্যার, হ্যাঁ, ভিতরে ব্যারেলের মতো কিছু একটা রয়েছে। বন্দুক আছে ভিতরে। ক্যামেরার ভিতরে গান? আগে হ্যাঁ, এই ক্যামেরার ভিতরে একটা বন্দুক আছে। চলো ক্যামেরা খোলো, কুইক। ঠিক আছে স্যার। যে লোকটা এই ক্যামেরার ভেতরে বন্দুক ঢুকিয়েছে সে সব থেকে বড় বোকা। কেন স্যার? আরে এই সময়ের মধ্যে বন্দুকটা বের করে তো অন্য জায়গায় লুকিয়ে রাখতে পারতো। হয়তো গান বের করার সুযোগই পাইনি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই গান ক্যামেরার ভেতরে এলো কি করে? আমি জানি না স্যার, আমি জানি না জানিস না? স্যার। আমি এখানে রেখেছিলাম স্যার। কেন? স্যার কমলেশ বলেছিল আমাকে এটা রাখার জন্য। কমলেশ? এই কমলেশ কে? কমলেশ হলো আমাদের ক্যামেরাম্যান। এই ক্যামেরা নম্বর 3-এ ওই ছিল। ওঠ ওঠ ওঠ, চল বাইরে চল, চল বাইরে চল। কি হচ্ছে সমস্ত? কেন তোমরা? চল ওঠ, উঠে দাঁড়া। তোর সঙ্গে আমরা এখানে দেখা করতে এসেছি আর তুই পালিয়ে যাচ্ছিস? কেন মেরেছিস রঞ্জনকে? আর একটা চড় দিলে না মুখের বাঁ দিকটা প্যারালাইজড হয়ে যাবে তোর। বল। অনেক বছর আগে পুলিশ কোনো টেররিস্টকে খুঁজছিল, কিন্তু পুলিশ ভুল করে আমাকে গ্রেফতার করে। কিন্তু যখন ওরা জানতে পারলো যে আমি নির্দোষ, তো তখন ওরা আমাকে ছেড়ে দেয়। কিন্তু রঞ্জনকে মারলি কেন? ও লাগাতার আমার ব্যাপারে পেপারে লিখেই চলেছিল যে আমি একজন টেররিস্ট, আমি একজন টেররিস্ট। আর পুলিশ আমাকে ছেড়ে দিয়ে বিশাল বড় ভুল করেছে। তো ব্যাস তখনই আমি প্ল্যান বানিয়ে ফেলি যে আমি ওকে ছাড়বো না। আর সেদিন আমি সুযোগ পেয়ে গেলাম, মেরে ফেললাম আমি ওকে। দেখেই তো বোঝা যাচ্ছে এই বিষয়টা কত বিষাক্ত। কিন্তু স্যার এই রঞ্জন বুঝলো না কেন যে ওকে বিছে কামড়েছে?
পেয়ে গেছি স্যার, এই দেখুন অ্যান্ড্রকটোনাস। অ্যান্ড্রকটোনাস? এ বিছে এদেশে পাওয়াই যায় না, শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যায়। আফ্রিকাতে? হুম। তার মানে কেউ এটা জেনে শুনে বিছেটাকে ওখান থেকে আনিয়েছে? বিছে আনানো এতটাও সহজ নয় স্যার। স্যার হ্যাঁ, এই দেখুন, এই সাইটে বিছে বিক্রি হয়। আশ্চর্য ব্যাপার, এত সাহস! খোলা বাজারে বিছে বিক্রি করছে? বিছে আনানো এতটাও সহজ নয় স্যার। স্যার ফোন নাম্বারও আছে স্যার। ফোন করে দেখো, যদি জানা যায় বিছেটা অন্য কেউ অর্ডার দিয়েছিল তাহলে আমাদের কাজে সুবিধা হবে। 8-6-4-2-1-3-4-5-3-2-2-2-2 কি করছেন আপনারা? আপনারা এরকম বোকা জোকারদের নিয়ে কাজ করেন নাকি? এই গানটার পরের লাইনটা আমাদের মধ্যে থেকে কেউ জানে না, শুধু এইটুকুই জানি 8-6-4-2-1-3-4-6-8-5-3-2-2। এই নাম্বারটা শুনেছেন কোথাও? হ্যাঁ, শুনেছেন? আগে হ্যাঁ, এটা আমার ক্রেডিট কার্ডের নাম্বার। একটু নিজের ক্রেডিট কার্ডটা দেখান। কেন? আপনার ক্রেডিট কার্ডটা কোথায়? এখানে আমার পার্সে আছে। দেখান। হুম। কি হলো? জানি না, কার্ডটা তো এখানে নেই। আপনার ক্রেডিট কার্ড দিয়ে একটা বিছে কেনা হয়েছে বাইরে থেকে। হুম, পিছিয়ে আনিয়েছি বাইরে থেকে? হ্যাঁ, আফ্রিকা থেকে। এটা আপনার প্রথম অপরাধ। বন্য প্রাণী আপনি কিনতেও পারেন না আর বিক্রিও করতে পারেন না, তারপর বিছে দিয়ে নিজের স্বামীকে মারার চেষ্টা করেছেন। এটা আপনার দ্বিতীয় অপরাধ। দেখুন, একে তো আমার স্বামীর মৃত্যু হয়েছে, তার উপরে আপনারা বলছেন খুন আমি করেছি। দেখুন ম্যাডাম, আমরা অত্যন্ত নির্লজ্জ লোক। আপনার এই চোখের জলের কোনো দাম আমাদের কাছে নেই, বুঝেছেন? আপনার ক্রেডিট কার্ড দিয়ে একটা বিছে কেনা হয়েছে। আপনার কার্ড এই পার্সেই ছিল না? হ্যাঁ, তাহলে কোথায় গেল কার্ড? কেউ হয়তো চুরি করে নিয়েছে। ঠিক আছে, আপনি যখন এত কান্নাকাটি করছেনই তখন আমরা মেনে নিচ্ছি যে আপনার কার্ডটা কেউ চুরি করে নিয়েছে, কিন্তু চুরি কোথায় হয়েছিল কার্ডটা? হয়তো হয়তো কিটি পার্টিতে। কিটি পার্টি? কি? আমার বাড়ি থেকে কার্ড চুরি হয়ে গেছে? আগে হ্যাঁ, আর যারাই ওই কার্ডটাকে ছুঁয়েছে তারা সবাই ফাঁসবেন খুনের অভিযোগে, প্রত্যেকে। কে কে এসেছিল সেদিন? সেদিন পার্টিতে সোনিয়া ছিল, নিশা ছিল। ফ্রেডি, সবকটার নাম নোট করো। হ্যাঁ বলুন। আগে সোনিয়া ছিল, নিশা ছিল, আর হ্যাঁ ক্যামেলিয়া ছিল। দয়া, আর এক মিনিট। আর কেউ? চেপালি। চিপালি? হ্যাঁ, চেপালি ছিল। এই অনিতের পাশে যে মেয়েটা রয়েছে, একে খুব চেনা চেনা মনে হচ্ছে না? মনে হচ্ছে কোথাও দেখেছি একে। অনিতা দেবী, এই ফটো ফ্রেমে যে মেয়েটা রয়েছে, এ নাতালিয়াই তো? হ্যাঁ, একে তো আপনারা দেখেই থাকবেন, ও তো আমার বোন। কি? নাতালিয়া আপনার বোন হয়? হ্যাঁ, আর হ্যাঁ, সেদিন কিটি পার্টিতে ও এসেছে। ওকে, ভেরি নাইস, গুড, গো গো, স্টে। কি হয়েছে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। কবিতার কিটি পার্টিতে কি তুমি গিয়েছিলে কিছুদিন আগে? হ্যাঁ, তো সুজাতার ক্রেডিট কার্ড কেন চুরি করেছো? ক্রেডিট কার্ড আমি চুরি করেছি? আই এম আ ফেমাস মডেল, আপনি তো নিশ্চয়ই জানেন। ক্রেডিট কার্ড কেন চুরি করেছো? আমি কার্ড কেন চুরি করব? আমি তো জানতামই না যে সুজাতা ওখানে আসবে। কার্ড কেন চুরি করেছো? কি বারবার কার্ড করে যাচ্ছে? কি হলো? কামড়ে দিয়েছে বিছে? কোন বিছে? সেটাই, যেটা আফ্রিকা থেকে আনানো হয়েছে।
বিলছে পেয়ে গেছি, সরি কার্ড পেয়ে গেছি, এই যে সুজাতার ক্রেডিট কার্ড। কি করে চুরি করলে তুমি? হ্যাঁ, আমি চুরি করিনি। কি করে চুরি করলে? আমি দেখলাম যে সুজাতা নিজের পার্সটা কোথাও একটা রেখে ভুলে গিয়েছিল। ভালো কার্ড আসেনি নাকি? হ্যাঁ, আমি খুব খুব কষ্ট করে বিছেটাকে আনিয়েছিলাম। কিন্তু তুমি এসব কেন করতে গেলে? রঞ্জনের পেছনে কেন পড়েছিলে তুমি? হ্যাঁ, মানে মানে এমনি ভালোবাসতে ওকে? রঞ্জনকে ভালোবাসা? ঠকিয়েছিল তোমায়? না, আরে তাহলে তুমি ওকে মারার চেষ্টা কেন করছিলে? হ্যাঁ, মিস্টার নাথ বলেছিলেন যে কোনো মূল্যে রঞ্জনকে মারতে হবে। না তো বললো আর তুমি মেনে নিলে। উনি আমাকে 10 লাখ টাকা দিয়েছিলেন। 10 লাখ? আমি আপনাদের সামনে একটা কথা পুরো পরিষ্কার করে দিতে চাই, মিস্টার রঞ্জনের হত্যার সাথে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু মিস্টার ড্যানি তো অন্যরকম কথা বলছিল। মিস্টার ড্যানি মিথ্যে কথা বলছে। আরে মিস্টার ড্যানিকে তো একটা ভালো ডক্টরের কাছে যাওয়া উচিত। একটা টক শোর মধ্যে গান নিয়ে চলে এসেছে। আরে এই এই কে ডিস্টার্ব করছে মাঝখানে? কে জ্বালিয়েছে ওই লাইটটা? বন্ধ করো। আরে স্যার, আপনারা? হ্যাঁ আমরা। কিন্তু আপনারা এখানে কি করছেন? নাতালিয়াকে জিজ্ঞেস করো। নাতা স্যার, ও স্যার, ও স্যার, ও তো বাচ্চা একটা মেয়ে স্যার। ও ও একটা অবুঝ ছোট্ট একটা মেয়ে স্যার। ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। আচ্ছা, কি বলেছে ডাক্তারে? ডক্টর বলল ওর আসলে স্বপ্ন দেখার অভ্যেস আছে, হ্যালুসিনেশন। ওই স্বপ্ন দেখতে দেখতে ও পাগল মতো হয়ে গেছে। স্বপ্ন দেখে? এবার বল সবার সামনে, কেন মেরেছিস রঞ্জনকে? আমি আর সুজাতা দুজনেই একে অপরকে কলেজ থেকেই চিনি, আর আমরা বিয়েও করতে যাচ্ছিলাম, কিন্তু ও আমাকে ধোঁকা দেয় আর রঞ্জনকে বিয়ে করে, কারণ ও আমার থেকে বেশি বড় লোক আর সাকসেসফুল ছিল। আর সেদিন থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি সুজাতার জীবন বরবাদ করে দেব। বিছেটাকে কি করে আনলে? ওই ওই আমি নাতালিয়াকে বলেছিলাম ওর ক্রেডিট কার্ড চুরি করে বিছে কিনে নিতে। বুঝতে পারিনি ওই গাধা কমলেশ কোথা থেকে চলে এলো মাঝখানে, আর আমার কিছু ওকে বলার আগেই ও গুলি করে দিল। না হলে রঞ্জন বিছের কামড়ানোয় মারা যেত, আর কেউ কিছু জানতেও পারতো না। হ্যাঁ, আমি তো জানতাম না যে ওরা কেউ কিছু একটা করতে চলেছে। এবার সারা জীবন জেলে বসে বিছের সাথে কথা বলবে।